আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। একটা লম্বা সময় ধরে অনেকে প্রশ্ন করছেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-17 দল সম্পর্কে আলোচনা করার জন্য। এমন টাইপের একটা বয়সভিত্তিক ফুটবল ফলো করার জন্য যেখানে ইনফরমেশন খুব একটা বেশি অ্যাভেলেবেল সে জায়গা থেকে নেই। আসলে ফলো করার জন্য যে পরিমাণ সময় দরকার হয় সেটা পাইনি। ব্যাপারটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং একই সাথে এটাও বলতে হয় যে আরও একটা বয়সভিত্তিক ফুটবলে আর্জেন্টিনার যে পারফরমেন্সটা দেখিয়েছে আসলে অনেক বেশি প্রশংসা করার জায়গাও খুঁজে পাচ্ছি না। তবে বেশ কয়েকজন ফুটবলার সম্পর্কে আসলে কথাবার্তা বলা যায়। তার আগে একটু রিক্যাপ করে নিই। এই আন্ডার-17 কোপা আমেরিকার গ্রুপ পর্বে আর্জেন্টিনা 4টা ম্যাচের মধ্যে 2টো ম্যাচ জিতেছে, 2টো ম্যাচ হেরেছে। শেষ পর্যন্ত তারা সেমিফাইনালে টিকিটটা নিশ্চিত করতে পারেনি। অন্যদিকে সেমিফাইনাল খেলে আরও একবার ব্রাজিল বয়সভিত্তিক এই টুর্নামেন্টের ফাইনালে এবং সেখানে তারা কলম্বিয়াকে পাচ্ছে। অর্থাৎ এখানে বড় বড় মতো আর্জেন্টাইনদের ব্যর্থতা এবং ব্রাজিলিয়ানদের সাফল্যের জায়গাটা খুঁজে পাওয়া যাচ্ছে। তবে আসার কথা হচ্ছে বলিভিয়াকে সর্বশেষ ম্যাচে 3-0 গোলে হারিয়ে ফিফা 2025 আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের টিকিটটা শেষ পর্যন্ত অন্তত নিশ্চিত করতে পেরেছে আর্জেন্টিনা। অর্থাৎ এই টুর্নামেন্টটা একই সঙ্গে অনূর্ধ্ব-17 লেভেলের বিশ্বকাপ বাছাই পর্বের একটা অংশও ছিল। সেখানে ডিয়েগো প্লাসেন্তের দল আরও একটা সুযোগ পাবে এবং ডিয়েগো প্লাসেন্তে এটা সর্বশেষ ম্যাচের পরে ক্লিয়ার করেছেন। এই মুহূর্তে অন্তত যে স্বস্তিতে আছেন যে বিশ্বকাপে আর্জেন্টিনা খেলতে পারবে, অনূর্ধ্ব-17 বিশ্বকাপের কথা বলছি, সেটা তার জন্য একটা স্বস্তির জায়গা। এবং ঘুরে ফিরে আর্জেন্টিনার বয়সভিত্তিক দলের আসলে কাহিনীটা এটাই হচ্ছে, একটার পর একটা টুর্নামেন্ট আসছে, সেখানে রেজাল্টগুলো এর আগে হাবিয়ার মাসচারানো বের করতে পারেননি, ডিয়েগো প্লাসেন্তো বের করতে পারেনি। এখন এটা কি আসলে একটা চিন্তার ব্যাপার? হ্যাঁ, অবশ্যই চিন্তার ব্যাপার, কারণ বয়সভিত্তিক ফুটবলে ভালো খেলার মাধ্যমে একটা আত্মবিশ্বাসের জায়গা তৈরি হয়, একটা পাইপলাইন তৈরি হয়। সেখানে আর্জেন্টিনা কিন্তু একের পর এক টুর্নামেন্টে ব্যর্থ হচ্ছে। আবার একই সঙ্গে অনেক বড় রকমের শঙ্কার জায়গায় এখনও না, কারণ আসলে বয়সভিত্তিক ফুটবল থেকে জাতীয় দলের যে পাইপলাইন তৈরি হওয়ার পথ, এটার মাঝখানে অনেকগুলো স্টেপ আছে এবং এর মাঝখানের স্টেপগুলোতে আপনার কাছে যথেষ্ট রিসোর্স আছে কিনা সেটার উপর অনেক কিছু নির্ভর করে এবং আর্জেন্টিনার কাছে এই মুহূর্তে সেই রিসোর্সটা আছে। আমি যদি আরও ক্লিয়ারলি বলি, বয়সভিত্তিক ফুটবল সেটা আন্ডার-17 ধরুন, অনূর্ধ্ব-20 ধরুন, ব্রাজিল কিন্তু একটার পর একটা ট্রফি কিন্তু জিতেই চলেছে। এই টুর্নামেন্টের কথা যেখানে বলছে সেখানেও ব্রাজিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তবে এই প্লেয়াররা জাতীয় দলে আসার পথে মাঝখানে যে একটা বড় রকমের ধাপ আছে, মাঝখানে ক্লাব ফুটবলে নিজেদেরকে এস্টাবলিশ করার একটা ব্যাপার আছে, অভিজ্ঞতা অর্জনের ব্যাপার আছে, এখানে কিন্তু ব্রাজিলের পাইপলাইনটা সেভাবে কাজ করছে না। অন্যদিকে আর্জেন্টিনার জন্য যেটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হতে পারে এটা যে আর্জেন্টিনার বর্তমান যে জাতীয় দলটা আছে সে জাতীয় দলটা মোটেও এমন নয় যে যেখানে অনেক অনেক বয়স্ক ফুটবলার, বরঞ্চ আমার কাছে মনে হয় এই দলটাতে ইয়াং ফুটবলারের সংখ্যা বেশি এবং একই সাথে 26, 27, 28 বছর, খুব একটা বেশি ইয়াং নন, খুব একটা বেশি বয়স্ক নন, এমন টাইপের একটা ব্যালেন্স কিন্তু আর্জেন্টিনা জাতীয় দলে আছে। এবং এই দলটার পাইপলাইনে একজন থিয়াগো আলমাদা, যিনি কিনা তার সর্বশেষ একটা ম্যাচও ক্লাব ফুটবলে দুর্দান্ত গোল করলেন, একজন নিকো পাস, ক্লাউদিও এচেভেরি, বেনজামিন ডমিঙ্গেস, আলেহান্ড্রো গার্নাচো থেকে শুরু করে আরও অনেক অনেক প্লেয়ার রয়েছেন যারা কিনে দলটার সাথে যুক্ত হতে পারেন। অর্থাৎ পাইপলাইনে যথেষ্ট ইয়াং প্লেয়ার আছেন। ভুলে যাবেন না, ফ্রাঙ্কো মাস্তান্তুনো সম্পর্কে সাম্প্রতিক সময়ে লিওনেল স্ক্যালোনি অনেক প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে আর্জেন্টিনা জাতীয় দলে একটা পথ হয়তোবা ফ্রাঙ্কো মাস্তান্তুনো খুঁজে পাবেন। অর্থাৎ আর্জেন্টিনার পাইপলাইনে যথেষ্ট পরিমাণে ইয়াং ট্যালেন্ট আছে, এমনকি ডিফেন্সও আছে। অনেকে ডিফেন্স নিয়ে অতিরিক্ত চিন্তা করেন, সেটা নিয়ে আমি পার্টিকুলার কোনো একটা ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ এখানে বয়সভিত্তিক ফুটবলে ব্যর্থতা আর্জেন্টিনাকে একেবারে ডিরেক্টলি জাতীয় দলে এখনই ইম্প্যাক্ট রাখবে সে জিনিসটা আমি বলছি না। তবে একটা লং রানের কথা চিন্তা করতে হবে, এখন না হলেও 5 বছর পরে সিচুয়েশনটা কী হবে সেটা নিয়ে অবশ্য কথাবার্তা বলতে হবে। এবং সেটার জন্য বয়সভিত্তিক ফুটবলে যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে, হ্যাঁ, একটা দল হিসেবে হয়তো বা ব্যালেন্স ফুটবল এই দলগুলো খেলছে না, তবে এই দলগুলো থেকে আসলে কি ইয়াং ট্যালেন্ট বের করে আনা যায়? হ্যাঁ, আনা যায়। যেমন এই টুর্নামেন্টটাতে ফাইনাল থার্ডের পারফরমেন্সে একজন থমাস ডি মার্টিস নামক ফুটবলার যে পারফরমেন্সটা দিয়েছেন সেটা আলাদা করে আসলে অ্যাকনলেজ করতে হবে, কারণ এখন পর্যন্ত সর্বোচ্চ 6টা গোল তিনি কিন্তু করেছেন এবং সব মিলে দারুণ একটা কিন্তু ট্যালেন্ট দেখাচ্ছেন। মিডফিল্ডে হুয়ান ক্রুজ মেজা নামক একজন ফুটবলার রয়েছেন, যিনি কিনা ম্যাক্সিমিলিয়ানো মেজার ছোট ভাই, যে ম্যাক্সিমিলিয়ানো মেজা 2018 বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দলে ছিলেন। মিডফিল্ডে তার দিকে নজর রাখতে হবে। মিডফিল্ডে ইউরিয়েল ওজেদা বা ওহেদা নামক একজন ফুটবলার রয়েছেন, আলেহান্দ্রো তেল্লো নামক একজন ফুটবলার রয়েছেন, ডিফেন্সে ক্যাপ্টেন মাতিয়াস সাতাস রয়েছেন। এই 4-5 জন ফুটবলার, এর সাথে আরও বেশ কয়েকটা নাম উঠে আসছে। এই প্লেয়ারদেরকে কেন্দ্র করে অবশ্যই বয়সভিত্তিক ফুটবল টু আর্জেন্টিনার ঘরোয়া ক্লাব ফুটবল এখানে কার্যক্রম চলবে এবং ক্লাব ফুটবলে ভালো পারফরমেন্সের মাধ্যমে আস্তে আস্তে তারা হয়তো বা লাইমলাইটে আসতে পারবেন। অর্থাৎ একটা দল হিসেবে অনেক ভালো না খেললেও প্রায় প্রত্যেকটা বয়সভিত্তিক দলে কিন্তু 4-5টা মুখ রয়েছে যাদেরকে নিয়ে কাজ করা যায়। আমি আরও একটা পয়েন্ট এখানে তুলে ধরছি, আর্জেন্টিনা যখন একটা লম্বা সময় ধরে জাতীয় দলে খুব একটা বেশি ভালো করছিল না, তখন লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া, সার্জিও অ্যাগুয়েরোরা অনূর্ধ্ব-20 লেভেলের বিশ্বকাপও জিতেছেন, কিন্তু তাদের সেই পারফরমেন্সটা জাতীয় দলে অনুদিত হয়নি। অর্থাৎ জাতীয় দলের কনটেক্সটটা ভিন্ন,
এখনই একেবারে হতাশায় ভেঙে পড়ার দরকার নেই। হ্যাঁ, অবশ্যই বয়সভিত্তিক ফুটবলে ভালো করা দরকার, তবে একই সঙ্গে এটাও মাথায় রাখা উচিত যে যতদিন পর্যন্ত জাতীয় দলে একটা কাঠামো থাকে এবং সেখানে স্কালোনির মতো একজন কোচ থাকেন এবং আস্তে আস্তে ইয়াং ট্যালেন্ট যদি এই বয়সভিত্তিক দলগুলো থেকে উঠে আসে, তাহলে বয়সভিত্তিক ফুটবলে এই ব্যর্থতাগুলো একেবারে ডিরেক্টলি এখনই জাতীয় দলে ইম্প্যাক্ট রাখবে না। তবে ওই যে বললাম, একটা লম্বা রেসের কথা চিন্তা করতে হবে। আশা করব এএফএ সেটা খুব দ্রুত করবে। ধন্যবাদ সবাইকে।